গুড ইভিনিং সবাইকে। আজকের 10ই মে 2025। আর আজকের আমি আর শ্রেয়া আমরা এখন আছি হচ্ছে শ্রেয়ার বাড়িতে। আর এইটা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শ্রেয়াদের বাড়ির ছাদ। এখান থেকে দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি, খুবই সুন্দর। আমরা কিছু টাইম ল্যাপসেরও ভিডিও করেছি, সেটা এই ভিডিওতেই আমরা দিয়ে দেব। তো এই পরিবেশ দেখানোর আগে আজকের একটা আমাদের জন্য স্পেশাল দিন, সেটা কী দিন বলে দিই। আজকে 10ই মে 2025। তো এই ডেটেই 2023 সালে আমরা এক হয়েছিলাম, মানে আজকের আমাদের বিবাহবার্ষিকী। মানে অনিন্দ হচ্ছে হাড়ি কাটে গলা দিয়েছিল। দেখছেন কি বলছে, মানে ভাবুন আপনারা। আচ্ছা, তো তারই সঙ্গে বলি, আমাদের ফ্যামিলিতে একটা ছোট্ট মেম্বার এসছে নতুন। তো ভাবলাম এই সুযোগে সেটা চেকও করা হয়ে যাবে। এই যে আমার কলারে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে DJI মাইক মিনি। তো এটা আমরা নতুন নিলাম। এর আগে আমাদের ছিল ডিজিটেক মাইক, যদিও সেটা খুব একটা ইউজ করিনি। আমরা যে ক্যামেরা ইউজ করি সেটা হচ্ছে DJI অ্যাকশন 5 Pro। তো ওটারই মাইকটা এত সুন্দর, তো কখনো আমরা এক্সটার্নাল মাইক ইউজ করিনি। তো ভাবলাম যে একটা এক্সটার্নাল মাইক নিই, কারণ বাইরে যা নয়েজ হয় আপনাদের আরও দেখাবো। তো সেক্ষেত্রে আমরা এই মাইকটা নিলাম। তো এবার আপনারা শুনে বলবেন। এখন তো আমরা বুঝতে পারছি না কীরকম সাউন্ড আসছে না আসছে। এখন নয়েজ ক্যান্সেলেশন অন করা আছে, যে বেসিক একটা মোড আছে। এই মাইকটা দুখানা মোড আছে, একটা হচ্ছে বেসিক নয়েজ ক্যান্সেলেশন মোড, একটা হচ্ছে স্ট্রং। এখন বেসিকটা অন করা আছে, এবং এটা কিন্তু এখন রিসিভারের সঙ্গে কানেক্টেড নয়, একদম DJI অ্যাকশন 5 Pro এর যে ডাইরেক্ট কানেকশান হয় সেইটাই মানে কিন্তু কানেক্টেড, মানে ওয়্যারলেসলি কানেক্টেড। তো এবার সাউন্ডটা আপনারাই বলবেন কেমন আসছে। মানে আগে আপনারা ক্যামেরার মাইক দিয়েও শুনতেন, এখন এই মাইকটা দিয়ে আপনারাই বলবেন। আচ্ছা, আর আরেকটা জিনিস বলে রাখি, এই বাড়ি থেকে এয়ারপোর্ট খুবই কাছে। এই ছাদে আসতে আমি খুব ভালোবাসি। তো এখান দিয়ে অনেক প্লেন দেখা যায়। এখনই একটা প্লেনের আওয়াজ পেলাম, জানি না কোন দিকে গেল। তো আপনাদের একটু দেখাই বাইরেটা। এই দিকে সূর্যাস্ত হলো, আবার ঠিক তার অপোজিটে কিন্তু চাঁদ উঠে গেছে। আজকে যা গরম পড়েছে, মানে সাংঘাতিক গরম আর কি। শ্রেয়া, তুমি বলে দাও কোন দিকে এয়ারপোর্টটা, কোন দিকে? এয়ারপোর্টটা ওই দিকে। আচ্ছা, একটু নিয়ে চলো আমাদের। চলো। দেখছেন কত বড় ছাদ? হ্যাঁ, কারণ আমাদের দুটো অ্যাপার্টমেন্ট একসাথে মিলে, মানে সবার A B সেকশন ভাগ থাকে, আমাদের ওরম না। আমাদের একসাথে পুরো যৌথভাবে ফ্ল্যাটটা আর কি। আর পজিশনটা এতটা ভালো যে এখান থেকে সব কিছু অ্যাক্সেসেবল, মানে কোনো প্রবলেম হয় না আর কি। যখনই আমরা, আমাদের সামনে মেট্রো প্লাস বাস, এভরিথিং ইজ অ্যাভেলেবেল এখানে। এই দিকটা হচ্ছে এয়ারপোর্ট। ঘোরা একদম এইদিকে, সন্ধে হলে আরো ভালো দেখা যাবে। এদিকটা একদম, এদিকটা এয়ারপোর্ট একদম, মানে খুবই কাছে। ওই যে ফ্ল্যাটটা হচ্ছে, হ্যাঁ না, ওই ফ্ল্যাটটা নয়, আর একটু এই দিকটায় যাও। হ্যাঁ, আর একটু এই দিকটা হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্ট। এখানে রাতের বেলা লাল রঙের আলো জ্বলে, ওই এয়ারপোর্টে যেটা ব্লিঙ্ক করে কানেকশনের জন্য, বোঝা যায়। তো ওই দিকটায় আর কি, মানে ফ্লাইট নামলে টামলে যে আলোগুলো যে ইন্ডিকেটর হিসেবে ইউজ একদম, করে, মানে খুব আরেকটু পরেই দেখা যাবে। আগে তো এখান থেকে ভিআইপিটাও দেখা যেত, এত ফ্ল্যাট ট্যাট ছিল না, কিন্তু এখন ভিআইপিটা দেখা যায় না। আচ্ছা, এখন কিন্তু ফ্লাইট অনেক কম দেখতে পাচ্ছি এই 2-3 দিন ধরে, যেহেতু আপনারা জানেন যে কারেন্ট সিচুয়েশনের জন্য এখন ফ্লাইট কমিয়ে দিয়েছে। তো যারা ঘুরতে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, ট্রাভেলিং করছেন, খুব সাবধানে করবেন। আমাদের এখন কিছু সেরকম প্ল্যান নেই, যদিও আমরা বাড়িতেই আছি, সেফ আছি। হ্যাঁ, বাকি আপনারাও সেফ থাকবেন। কিন্তু ফ্লাইট এখন খুবই কম দেখছি, একটা দুটো দেখতে পেলাম, তো এখন খুবই কম চলছে। এবং অনেক গুজবে কান দেবেন না, অনেক গুজব বাইরে রটছে, তো সেগুলো কান দেবেন না। সব যে সত্যি সেটাও নয়, আবার সব যে মিথ্যে সেটাও নয়। তো অনেক কিছু, অনেক মানুষকে অনেকভাবে ভয় দেখানোও হচ্ছে। তো আমরা মানে ডেইলি খবর টবর শুনে সব কিছু দেখেই যা ভাবছি যে অনেক কিছুতেই ভয় দেখানো হচ্ছে, অতটাও হয়তো বিশেষ কিছু হয়নি। হচ্ছে, অবশ্যই হচ্ছে, কিন্তু খুব বিশেষ কিছু হয়নি। তো অনেক গুজবে কান দেবেন না। আর নিউজ চ্যানেলগুলো বাবা একদম ভয় লেগে মানে যাচ্ছে, ভয় লেগে যাচ্ছে, মানে যা বাড়িয়ে বাড়িয়ে বলছে, যা না হচ্ছে তার ডবল বলছে। এটা মানে সবাই, এটা প্রায় শুধু আমরা নয়, প্রায় বেশিরভাগ মানুষই বলছে যে এটা যা সবাই না এখন হচ্ছে প্রায় বুঝে গেছে। ফেসবুকে দেখছি পোস্ট করছে, যত না হচ্ছে তত বাড়িয়ে বাড়িয়ে বলছে। ওই নিউজ চ্যানেল দেখলে আরো ভয় লেগে যাচ্ছে, কিন্তু হচ্ছে। মানে যা রটে তার কিছু তো ঘটে, তো ঘটছে কিছু, অবশ্যই ঘটছে।
আর মানে যে সেই সমস্ত পদে আছে মানে স্টেপ নেওয়ার মতো তাদেরকেই স্টেপগুলো নিতে দিন, আমরা তো আর পারবো না নিতে। না তো ওইসব গুজবে কান দিয়ে লাভ নেই, আর অযথা ভয় করে লাভ নেই। সেফ থাকতে হবে। এখন 2-3 মাস কোথাও ট্রাভেলিং থেকে একটু দূরে থাকতে হবে। আমরাও ট্রাভেলিং করব। আমরাও যাব, আমাদের একটা প্ল্যান আছে। তো বাড়ি থেকে সবাই একটু ভয় ভয় আছে যে যাবে, হ্যাঁ হট করে। আমরা খুব বেশি মানে ওই রকম বর্ডারের ইয়েতেও না, কিন্তু আমরা যাব, যেখানে যাব সেখানে একটুখানি আর কি সবাই ভয় ভয় আছে। যাই হোক, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, অনিন্দ আমাকে কি দিয়েছে অ্যানিভার্সারি, টুপি গিফট করেছে। তো টুপি, অনিন্দ আমাকে সারা জীবন টুপি পরিয়েই এলো। যাই হোক, তো দিয়েছেও একটা টুপি গিফট করেছে। বাহ, এই কি কথা দেখুন। মানে আমি তো সারা বছরই দিয়ে যাচ্ছি আর আমার সব কিছুই তো ওর, তাহলে আলাদা করে আবার বিবাহ বার্ষিকীতে কিছু দিতে লাগে বলুন? না, এটা কিন্তু বাতেলাবাজি, সব কিছু আমার ওইরকম তো হয় না। ওই রকমই হয়, কিন্তু সারা বছরই নিচ্ছে। ঠিক আছে, আপনারা যারা বিবাহিত তারা বুঝতে পারবেন, সারা বছরই বউয়েরা নিচ্ছে। আমার যা তা আমারই, তোমার যা তাও আমার, কিন্তু আমার যা বা সেটা তোমার না। দেখছেন কি কথাবার্তা, দেখছেন? মানে এর থেকেই বুঝতে পারছেন স্পষ্ট। এবার টুপি দেওয়ার উদ্দেশ্যটা এটাই যে ও কিন্তু গরমকালে ছাতা ইউজ করে না, তাই ওকে একটা টুপি দিলাম। শীতকালে ও কানে চাপা দেয় না, মানে কান ফান মাথা ঢাকে না, তাই জন্য একটা দিয়েছি, কি বলে ওটাকে, ইয়ার মাফ। হ্যাঁ, ইয়ার মাফ দিয়েছি। তো তো এই এই জন্যই আর কি। হচ্ছে আর কি এই গিফটগুলো দেওয়া। আর কি গিফট দেবো বলুন? কি, তাই তো? একদম, দেখো কি সুন্দর কারি পাতা গাছ লাগিয়েছে। এইটা হচ্ছে কারি পাতা গাছ। আমাদের ছাদটা খুব সুন্দর, খুবই সুন্দর। এই ছাদে এসে বসে থাকলে আর কিছু কোথাও যেতে ইচ্ছা করবে না। পুজোর সময় আমাদের এখানে অনেক ভিড় হয়, সামনে তরুণ দল, তো সামনেই থাকে, এখানে কেউ আর যেতে চাইবে না পুজোর সময়, কেউ প্রায় বেশি, বা আমার মা তো যাই না, সব সময় মানে এখানেই থাকে, অল টাইম এখানেই থাকে। নিচে আমাদের বারান্দায় বসলে আর মনে হবে কোথাও নাই যাই। তো দমদম তরুণ দলের পুজোও দেখাবে তো? হ্যাঁ, এবছর একদম। দেখাবো। শ্রেয়াই গাইড করে দেখাবে, একদম হ্যাঁ, সামনেই অনেক ক্লাব। কিছুই দেখানোর ইচ্ছা আছে, দেখা যাক কত কিছু হয়। খুঁটি তার পুজো জন্য তো হয়ে কিন্তু গেছে। একদম খুঁটি পুজো হয়ে গেছে, খুঁটি পুজোর দিন আমি এসেছিলাম এখানে, তো বলছিল হয়ে গেছে। আর আমার সঙ্গে পাড়ার সবারই বেশ ভালোবাসা আছে আর কি, তো আমি পারবো হয়তো দেখাতে এটা পুরোটাই। আর অনেক কিছু দেখানোর ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি দেখাতে পারি। আর তার জন্য কিন্তু আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে। আমাদের সব ছোটোখাটো বেশ অনেক কিছুই আপনারা দেখতে পাবেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে, তো চোখ রাখুন তার জন্য আমাদের চ্যানেলে। আচ্ছা, এতক্ষণ যে আমরা কথা বললাম, তো আমাদের মাইকে কিন্তু লো কাটটা অন ছিল। এই লো কাট জিনিসটা কি বলে দিই। লো কাট হচ্ছে যে লো ফ্রিকোয়েন্সিটা, যারা একটু সাউন্ড নিয়ে পড়াশোনা করেছেন বা সাউন্ড সম্বন্ধে জানেন তো তারা বুঝতে পারবেন। লো ফ্রিকোয়েন্সি হয়, মিড ফ্রিকোয়েন্সি হয়, হাই ফ্রিকোয়েন্সি হয়, অনেক ধরনের ফ্রিকোয়েন্সি হয়। এই যে সাউন্ডের রেঞ্জটা, মানে লো মানে একটু বেস, এই বেসের সাউন্ডটা ওরা কেটে দেয়। তো লো কাট হচ্ছে বেসিক্যালি এটা। আমরা এখন যেটা রেকর্ড করছি, এর আগে পর্যন্ত লো কাটটা অন ছিল, এখন লো কাটটা অফ করে রেকর্ড করছি। তো আপনারাই বলবেন কেমন হচ্ছে। তো এইটা এবার কি আছে দেখুন, এখানে একটা হলুদ লাইট জ্বলছে, দেখা যাচ্ছে কি? এই যে শ্রেয়া হাতটা সরাও, দেখা যাবে। দাঁড়াও আমি এটা খুলে দেখাই। হ্যাঁ, এখানে দেখুন একটা হলুদ লাইট জ্বলছে। এই হলুদ লাইটটা মানে হচ্ছে মানে পাওয়ার বাটনটা একবার টিপলে আপনার নয়েজ ক্যান্সেলেশনটা অন হয়ে যাবে। তো এখন নয়েজ ক্যান্সেলেশন অন আছে। এবার শ্রেয়া অফ করে দাও। এই যে এইটা হচ্ছে পাওয়ার বাটন, এই নয়েজ ক্যান্সেলেশন অফ, তাই তো? এখন আর হলুদটা জ্বলছে না। সাইড দিয়ে অনেক গাড়ি যাচ্ছে, আমারটা অফ করে দিই। আচ্ছা, একটা কথা বলে রাখি, এটা কিন্তু একটা ম্যাগনেটের সঙ্গেও আছে। তো এই ম্যাগনেটটা কিন্তু খুবই মানে যাকে বলে পাওয়ারফুল। খুব ইজিলি আটকে যাচ্ছে, ছাড়াতে গেলে অনেক টাফ। তো ম্যাগনেটটা আমরা বাইরে দিয়েও কিন্তু লাগাতে পারি, মানে ধরুন এটাকে যদি ধরুন আমি ভিতরে মাইকটা দিয়ে দিই, আর এইখানে যদি আমি লাগিয়ে দিই ম্যাগনেটটা, তাহলে কিন্তু একেবারেই একটুখানি দেখা যাচ্ছে, একেবারেই বোঝা যাচ্ছে না যে বোঝা মাইক যাচ্ছে। লাগানো আছে বা একদমই কিছু। তাই। তো সেক্ষেত্রে কিন্তু এরকম করা যায়। আর ক্লিপ আবার দিয়েও clip আপনারা দিয়েও লাগানো লাগাতে যায়। পারেন। ক্লিপ দিয়ে লাগিয়ে ক্লিপ দেখিয়ে দিয়ে দাও। লাগিয়ে দেখিয়ে দিই। ম্যাগনেটটা নর্মাল লাগিয়ে দেবেন, তারপর ক্লিপ দিয়ে যখন লাগাবেন তখন এইখানে ক্লিপটা আছে, এটা ওপেন করে এর সঙ্গে এভাবে লাগিয়ে দেবেন। ব্যাস। তো এটা দুভাবেই দেখলেন লাগানো যায়। আমারটা যেমন ম্যাগনেট দিয়ে লাগানো আছে, এখন ম্যাগনেটটা ভেতরের দিকে আছে আর মাইকটা হচ্ছে বাইরের দিকে।
এখন শ্রেয়ারটা হচ্ছে ক্লিপ Clip দিয়ে দিয়ে। তো লাগানো। এতক্ষণ যে অডিওগুলো আপনারা শুনছেন এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অফ করা, Off মানে করা। সাইড দিয়ে অনেক গাড়ি চলছে, আমরা ছাদে আছি, আপনারা এবার বলুন মানে কেমন নয়েজ ক্যান্সেলেশন ছাড়া কেমন লাগে আর অন করে কেমন লাগে। প্লাস এর সঙ্গে একটা এয়ার মাফও দিয়েছে কিন্তু। এয়ার মাফও দিয়েছে। এয়ার মাফটা যেটা দিয়েছে সেটা হচ্ছে মানে লাগালে আপনার যে মুখের সাউন্ডটা মানে ধরুন খুব আওয়াজটা নিঃশ্বাস ছাড়াটা মুখের সাউন্ড বলো বা আশপাশের এয়ার নয়েজ বলো, এই যে গাড়ির আওয়াজ অনেকটা হয়তো এয়ার যে মানে বাতাসের যে সাউন্ডটা ওটা একটু কমিয়ে দেবে। কমিয়ে দেবে। আর একটা এয়ার মাফ নয় কিন্তু চারটে এয়ার মাফ দিয়েছে, দুটো মাইকের জন্য 4টে এয়ার মাফ, দুটো একদম মানে ডার্ক ব্ল্যাক আর দুটো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মেশানো। তো খুবই সুন্দর। আর ওর সঙ্গে কি ব্যাগ দিয়েছে আমরা একটু দেখিয়ে দিই। আমরা একটু দেখিয়ে দিই। আমাদের ওইখানে আসুন রাখা দেখিয়ে আছে। দিই। আচ্ছা শ্রেয়া এবার একটু নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দিই। হ্যাঁ করে দিই। পাওয়ার বাটনটা এদিকে আছে, একবার টিপে দাও। একবার টিপে দেবো, হ্যাঁ অন হয়ে গেছে। চাপতে লাগবে না, একবার জাস্ট হ্যাঁ। টিপলেই হবে। আচ্ছা এইটা হচ্ছে খুব সুন্দর পকেট টাইপের, আর ব্যাগও দিয়েছে একটা, দেখাই। এই হচ্ছে ব্যাগটা খুব সুন্দর, এই স্টিকারটা আমি লাগিয়ে দিয়েছি। একদম। অনেকগুলো স্টিকার পেয়েছি, তার মধ্যে একটা লাগিয়ে দিয়েছি। আমাদের ডিজেআই এর প্রোডাক্ট ঘরে ভরে যাচ্ছে আর স্টিকারেও ভরে যাচ্ছে, শ্রেয়া বললো একটা স্টিকার এখানে লাগিয়ে দিই, তাই ও লাগিয়ে দিল। আচ্ছা এটা কি করে খুলবে একটু দেখি। এটা একটু খোলাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এইভাবে দেখুন, নিচটা এরমভাবে প্রেস করলে তবে কিন্তু আস্তে করে খুলে যাবে। আর এটা হচ্ছে চার্জিং ইন্ডিকেটর, একদম। এখানে ফুল চার্জ রয়েছে আর এটা কিন্তু পাওয়ার ব্যাংকের মতো কাজ করে। এইখানে অটোমেটিক সিস্টেম, মানে এটা ধরুন রিসিভার, তো রিসিভারটা কিন্তু এই বাক্সটা খুললে অটোমেটিক অন হয়ে যাবে, এটাকে আর অফ করার দরকার নেই। এই যে অন আছে, আমাদের মাইকটা এখন রিসিভারের সঙ্গে কানেক্ট নেই, না। ডাইরেক্ট ডিজেআই ডিভাইসের সঙ্গে কানেক্ট আছে, যেহেতু আমাদের ডিজেআই এর মাইক ডিজেআই এর ক্যামেরা। আর যদি আপনারা ফোনে কানেক্ট করতে চান সেক্ষেত্রে এই রিসিভারটাকে ইউজ করতে পারেন। আর এখানে একটা দিয়েছে দেখুন কানেক্টেড, যেটা দেয় ফোনে সি টাইপ। একদমই সি টাইপের সঙ্গে কানেক্ট করে তারপরে আপনারা কিন্তু ফোনের সঙ্গে ঢুকিয়ে কানেক্ট করে তবে ইউজ করতে পারেন। অনেকেই আছে মানে ফোনে ইউজ করে, ক্যামেরা অনেকেরই নেই, তো সেক্ষেত্রে তারা কিন্তু এটা ইউজ করতে পারে। এটা ফোনের জন্য। আর আরেকটা আমাদের কেবেল দিয়েছে, সেই কেবেলটা এই মুহূর্তে আমাদের কাছে নেই, সেটা হচ্ছে ক্যামেরায় কানেক্ট করার জন্য, মানে ওটা হচ্ছে 3.5 mm টু 3.5 mm জ্যাক। ওটা ক্যামেরায় এই রিসিভারটা কানেক্ট করে আপনারা যারা ডিএসএলআরে মানে রেকর্ড করতে চান তারা রেকর্ড করতে পারেন। তাহলে এটা আর ভেতরটা খুব সুন্দর, মানে একদম যাকে বলে এটার সঙ্গে এটা কানেক্ট হতে হবে। নিচে দেখুন পিন আছে, তো এইগুলোর সঙ্গে কিন্তু নিচে পিন আছে, এখানে এগুলো কানেক্ট হতে হবে একদম। একদম ঢুকিয়ে দিই আর ওইটা রেখে দাও। এই দুটো কিন্তু হচ্ছে মাইক্রোফোন রাখার জায়গা, আপাতত মাইক্রোফোন দিয়ে আমরা রেকর্ড করছি তাই মাইক্রোফোনটা রাখলাম না। এটা জাস্ট নর্মালি আপনাদেরকে বলছি, আমরা একটা নতুন কিনেছি। দেখুন এই মুহূর্তে চলে এসছে একটা ফ্লাইট, আপনারা দেখতে পাচ্ছেন খুব নিচ দিয়ে যাচ্ছে, কিন্তু জাস্ট এয়ারপোর্টটা আপনাদের দেখালাম, এয়ারপোর্ট থেকে ছেড়েই কিন্তু এখন যাচ্ছে। এটা কিন্তু ইন্ডিগো, দেখো ইন্ডিগো একদম। আমি তো বুঝতে পারছি না কোথায় যাচ্ছে জানি না। ভারতের এখন 10খানা এয়ারপোর্ট বোধহয় অফ আছে 15 তারিখ অবধি, 15 মে অবধি। যাই হোক ফ্লাইটটা গেল দেখিয়ে দিলাম। এটা কিন্তু কোনো পেড রিভিউ নয়, জাস্ট নর্মালি আমরা ইউজ করছি তাই আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ এই হচ্ছে খুব সুন্দর বক্সটা। আর এয়ার মাফগুলো আছে, এয়ার মাফগুলো দেখিয়ে দাও। এয়ার মাফগুলো একটু দেখাই। এয়ার মাফগুলো কোথায় রেখেছিলাম কিন্তু? এই যে মনে হচ্ছে এই চেনেই আছে। আচ্ছা এয়ার মাফ খুবই সুন্দর। অনিন্দর একটু গুছিয়ে রাখার হ্যাবিট আছে, বিশেষ করে ক্যামেরা, ঘর দোয়ার নয়। আচ্ছা এই কি কথা, আমি ঘর গুছাই না? এই হচ্ছে এয়ার মাফ, কি সুন্দর ছোট। না না তুমি আগে এটা ক্লিয়ার করো, আমি ঘর গুছাই না। পরে আসছি। এই দেখুন দুটো কালারের দিয়েছে, মানে দুজনের জন্য 4টে দিয়েছে। একটা হচ্ছে ভগবান ডার্ক জানে কেন ব্ল্যাক, 4টে দিয়েছে। যারা যেটা পছন্দ করেন আপনারা চুল দাড়ির কালারের সঙ্গে ম্যাচ করিয়ে করতে পারেন। হ্যাঁ করতে পারেন। যাদের চুল পেকে গেছে তাদের জন্য হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর যাদের ডার্ক চুল আছে দাড়ি আছে তাদের জন্য ডার্ক। আচ্ছা এইটা একটু ব্যবহার করে দেখাই, মানে কিভাবে লাগায় ব্যাপারটা। আমি একটা ডার্ক ব্ল্যাকই নিয়েছি, নিয়ে একটু দেখাই কেমনভাবে লাগায়। মাইকটা খুলে নাও। এই তো এইটাকে দেখিয়ে দাও, এটা তলায় এই যে তলায় এই জিনিসটা আছে, একদম ছোট্ট এরকম উঁচু ব্যাপারটা মতো আছে, আছে, উঁচু মতো। সেইটা কিন্তু মাইকের পিছনে লাগে, পিছনের দিকে, মানে এটা ধরুন এই পিছনের দিকে যাবে, দিয়ে বসিয়ে এইটাকে বসিয়ে দিলে এটা কট করে আওয়াজ হবে।
এই লেগে গেছে, লেগে গেছে। এইবার আপনি মানে এটা কি সুন্দর লাগছে, ছোট্ট মাইক এত সুন্দর এইবার মিনিটা এইটাকে বার আপনি করেছে। এইভাবে লাগিয়ে ইউজ করতে পারেন। এবার আমার ভয়েস কীরকম আসবে সেটা তো আপনারা দেখতেই পাবেন, কারণ আমি অলরেডি এটা পরেই কথা বলছি। আর এটা যদি আমি খুলে দিই তখন ভয়েস কীরকম আসবে দেখুন। এইটা ধরুন খোলাও খুব ইজি, পেছনে যেটা আছে পেছনের এই দুটোকে এরকমভাবে একটু টানবেন, খুলে যাবে। ব্যাস, দুটো নখ দিয়ে হোক বা আঙুলের সাহায্যে চেপে হোক টানবেন, খুলে যাবে। তো এই হচ্ছে দিয়েছে। আমি আবার যথাযথ এটাকে এখানে লাগিয়ে দেবো। অন্য ইয়ারমাফ ইউজ করবে নাকি? না এখন আর করছি না, তুমি দেখিয়ে দিয়েছো, এটা জাস্ট দেখানোর জন্য। যেখানে হেভি এয়ার নয়েজ আছে সেখানে আপনারা কিন্তু এয়ার মাফটা ইউজ করতে পারেন। এখন আমরা আবার এয়ার মাফটা রেখে দিচ্ছি। আর আরেকটা কথা বলা হয়নি, দেখুন শ্রেয়ার নতুন ওভারসাইজ টি শার্ট। সবাই বলছে বিবাহ বার্ষিকীতে শাড়ি পরলো না, কিন্তু ও ফ্যাশন দেখুন, আমি ফ্যাশন ওভারসাইজ টি শার্ট পরেছি। দারুণ ফ্যাশন, এখন এসবই চলছে ওভারসাইজ। হ্যাঁ, তবে এই টি শার্টটা নিয়ে কত ভুগতে হলো বলো। অনেক ভুগতে হয়েছে, ওয়েবসাইটটাই এমন অনেক ভুগিয়েছে, আর কি করা যাবে। যাই হোক, এই টি শার্টটা মানে অনেক দিন ভুগিয়েছে। মানে প্রথমে একটা ডবল এক্সেল নিয়ে অনেক বড় চলে এসেছে, তারপর একটা এক্সেল নিল, সেটাও মনে হচ্ছিল বড় বড়, কিন্তু আমি বললাম মেয়েরা এরকমই পড়ে, এরকমই ফ্যাশনে পড়ে, খুব সুন্দর অনেক লাগছে। বুঝিয়ে বাজিয়েছে আমাকে, আমি একটু অল্পেতেই ভেঙে পড়েছিলাম, আমার এটাও বড় লাগছে বড় লাগছে, তারপরে যাই হোক। কিন্তু অথচ অল্পে ভেঙে পড়ি কিন্তু আমি, ও বোঝায়। আর ওর নিজের বেলাতে দেখুন, ও একদম বলছে যে আবার কি করবো, আবার পাঠিয়ে দেবো। আমি বললাম আর রিটার্ন করতে হবে না, এইটাই তো সুন্দর, বলুন সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আচ্ছা, আরেকটা যেটা জিনিস, এই যে রিসিভারের মাধ্যমে যখন আপনারা কানেক্ট করবেন তখন দেখুন এইটা হচ্ছে এই যে এই ইন্ডিকেটার এখন জ্বলছে না, এটা মাইক 1-এর ইন্ডিকেটার, এটা মাইক 2-এর ইন্ডিকেটার। যখন কানেক্ট করবেন তখন এই ব্লিঙ্ক করাটা বন্ধ হয়ে যাবে। মাইক 1 কানেক্ট করলে মাইক 1-এর জায়গায় গ্রিন হবে, আর মাইক 2 কানেক্ট করলে মাইক 2-এর জায়গায় গ্রিন হবে। আর এটা হচ্ছে কিন্তু ভলিউম বাটন, মানে আপনারা ইনস্ট্যান্ট মানে মাইকের লেভেলটা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারবেন। এখন 0-তে আছে, এটা -6 ডিবিতেও করা যায়, +6 ডিবিতেও করা যায়। এখন আমাদের ঘোরালে কোনো ফায়দা নেই, কারণ ডাইরেক্ট কানেক্ট করা আছে, তো তাই আপনাদের আর মানে দেখাতে পাচ্ছি না, বাট আপনারা করলে দেখতে পাবেন। এই হচ্ছে ব্যাপার। আর এটার যে চার্জ হয়, এটা যখন চার্জ হয় তখন কিন্তু এটা খোলো শ্রেয়া একবার, এদিক দিয়েই খোলো, দেখাও, তারা দেখতে পাবে। হ্যাঁ দেখুন এই যে লাইটগুলো জ্বলছে, এটা কিন্তু চার্জিং ইন্ডিকেটার। যখন চার্জ হয় তখন এটা কিন্তু ব্লিঙ্ক করে, আর যখন ব্লিঙ্কটা থেমে যাবে তার মানে হচ্ছে এটা চার্জ হয়ে গেছে। আর এমনিতে চার্জ হতে খুব বেশিক্ষণ সময় নেয় না, আর এমনিতে মাইকগুলোর চার্জ প্রায় ধরে নিন 12 ঘন্টা মতো থাকে। মানে আপনারা যদি 2 ঘন্টা করে ইউজ করেন মানে 6-7 দিন চলে যাবে। আর তাছাড়াও মাইকের চার্জ তো 12 ঘন্টা থাকে, তাছাড়াও এই যেটা পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ হয়, এটার মধ্যে মাইক রেখে দিলে আরও 48 ঘন্টা কিন্তু আপনারা মানে চার্জ হয়ে যাবে। তো পাওয়ার ব্যাংকের মতো আর কি। তো বেসিক্যালি খুবই ভালো ব্যাকআপ দেয়, তো মাইকটা কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে। এবার আপনারা শুনে বলবেন কেমন লাগছে। তো সব মিলিয়ে সারা দিনটা বেশ ভালোই কাটছে। এখন আমরা থাকবো, এমনিতে শ্রেয়া ওর বাড়িতে আসেই পড়ানোর জন্য, শনি রবিবার করে আসে, তো আজকে স্পেশাল দিন বলে আমিও চলে এলাম। তো এমনিতেই যা দেশের অবস্থা, চারিদিকে যুদ্ধ হচ্ছে, কোথাও আর ঘুরতে যেতে ইচ্ছা করছে না, তো ভাবলাম যে ঠিক আছে শ্রেয়াদের বাড়িতেই আমিও চলে আসি, এসে এখানেই খাওয়া দাওয়া হবে, এনজয় হবে, এই আর কি। বাকি তো এখন কোথাও ঘুরতেও যাওয়া যাচ্ছে না, চারিদিকে মানে অবস্থা খারাপ। শ্রেয়া বলো তোমার কেমন লাগছে, দিনটা কেমন কাটছে? ভালোই কাটছে। আসলে সবার মনে অনেক ভয়, ফ্যামিলির সবারই, মানে সবাই ভাবছে যে এখন এত খারাপ অবস্থা, তো সেক্ষেত্রে কোথাও যাস না, খানিক দিন থাক, তারপর কোথাও যাবি। তো মানে আমরা তো ট্রাভেল ব্লগ করছি, তাই সবাই ভাবছে আর কি যে এরা তো সবে ট্রাভেল ব্লগ শুরু করেছে, এবার কোথায় যাবে আর কি। মানে না, অ্যাকচুয়ালি কি, আমরা এর আগে যতবার ঘুরতে গেছি, মানে দিল্লি গেছি, তারপরে সেখান থেকে আগ্রা গেছি, সেখান থেকে আজমির গেছি, তো যাই হোক যেখানেই গেছি, রাজস্থান, তো যেখানেই গেছি না কেন সেখানেই আমরা খুব বেশি বাড়াবাড়ি করে বলে তারপরে টিকিট কেটেছি এই ব্যাপারটা না। মানে আমরা টিকিট কেটে নিয়েছি, ইভেন দার্জিলিংয়ের সময়ও তো টিকিট কেটে তারপরে বলেছি যে এরকম যাব ঘুরতে, তখন আমরা ব্লগ করতাম না।
তো সেই জন্যেই আর কি সবার একটা টেনশান যে এরা সব কিছু করে তারপর এসে বলবে যে এরকম করে ফেলেছে। তো তাই জন্যই সবাই আমাদের আগে থেকে একটুখানি বলছে যাবি না কোথাও, এখন একটু থাক, তারপরে আবার যখন এত কিছু কেটে যাবে তখন আবার। না বেসিক্যালি কি মানে আমাদের দেশের শত্রু কিন্তু আমাদের দেশে থাকা মানুষরাই। মানে যা দেখতে পাচ্ছি যে আশেপাশে যেসব মানুষরা আছে এরকম এখনও অনেকে আছে যারা ইন্ডিয়া থেকে বলছে পাকিস্তান জিন্দাবাদ। মানে এটা একদমই করা উচিত না। মানে আমি অন ক্যামেরা বলছি, তাতে যদি কেউ কিছু বলেও আমার কিছু যায় আসে না। তো মানে শুধুমাত্র এই কিছু মানুষগুলোর জন্যেই এই অবস্থা। আমি জানি আমাদের ভিডিও অনেকেই দেখে, বাংলাদেশ থেকেও দেখে, ইভেন ইউএই থেকেও দেখেছে এবং ইউএসএ থেকেও দেখেছে, আমি যেটা আগেও বলেছি। তো আমি জানি না তারা কাকে সাপোর্ট করে না করে, কিন্তু প্রচুর বাংলাদেশিরা রয়েছে এবং তারাও, আমি নিজে জানি যে তারা হয়তো ইন্ডিয়াকেই সাপোর্ট করছে। তার কারণ কি, তারা তো দেখতে পাচ্ছে না যে কারা খারাপ, কারা ক্ষতি চাইছে, কারা চাইছে না, তাই না? তো এক্ষেত্রে কিন্তু ধর্ম নিয়ে যে ব্যাপারটা যে ধরুন একজন মুসলিম, তাকে মুসলিমকেই সাপোর্ট করতে হবে এরম ব্যাপার না। সবাই জাজ করুন কি হচ্ছে আশেপাশে, কীরকম কি হতে পারে সেই নিয়ে। হ্যাঁ, সেটাই বলতে চাইছি। কিন্তু মানে আপনারা যারা বাংলাদেশি মুসলিম বা বাঙালি মুসলিম, অনেকে কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করছে, আবার অনেকে বেশিরভাগ অংশ হয়তো পাকিস্তানকে সাপোর্ট করছে। আমি কিন্তু কটূক্তি করে বলছি না, আপনাদের ধর্মের কথা ভাবলে হবে না, আপনাদের একটা মানবিকতা দিয়ে ভাবতে হবে। দেখুন, যে ধর্মেরই মানুষ হোক না কেন, এই যে একটা নিরীহ মানুষকে প্রাণ নিচ্ছে, আরে ধর্ম তো পড়ে, সে তো একটা নিরীহ মানুষ, সে তো তোমাকে অ্যাটাক করতে যায়নি। কোনো ধর্মেই বলেনি কি নিরীহ মানুষকে মারো। হ্যাঁ, কেউ যদি তোমার উপর অ্যাটাক করতে আসে, এই যে নিরীহ মানুষদের অ্যাটাক করলো, তারা যদি পাল্টা মানে অ্যাটাক করতো, তাদের কিন্তু কোনো দোষ নেই, কারণ তাদেরকে মারতে এসছে, কিন্তু তারা সেই সুযোগও পায়নি। তো এইভাবে নিরীহ মানুষকে হত্যা করা কিন্তু মানে এটাকে সাপোর্ট করা যায় না। আপনারা যারা সাপোর্ট করছেন, কেন করছেন জানি না। দেশ পড়ে, ধর্ম পড়ে, কিন্তু আগে হচ্ছে মানবিকতা, মানসিকতা। এই যে মারা হচ্ছে নিরীহ মানুষকে, মানে কী হিসাবে মারা হচ্ছে, মানে এইটা একদমই সাপোর্ট করা উচিত নয়। আপনারা যারা সাপোর্ট করছেন, এটা একদমই করা উচিত। এবং আমি মনে করি হয়তো সাপোর্ট করছেন কি দেখে, নিজেদের ধর্ম দেখেই, কিন্তু সেটা ঠিক নয়। কারণ মানে সব দিনের শেষে আপনি একজন মানুষ হয়ে বিচার করতে শিখুন, মানুষ হয়ে জাজ করতে শিখুন যে কোনটা ঠিক কোনটা ভুল। কোনো ধর্ম, আমি এই ধর্মে, আমি হিন্দু ধর্ম বলে আমি শুধু হিন্দু ধর্মের সব কিছুকেই সাপোর্ট করব, কিন্তু মুসলিমরা যদি কোনো ভালো করে সেটাকে আমি মানে নিন্দা করে ছেড়ে দেবো, সেরম ব্যাপার না। যে ভালো তার সাপোর্ট করব, এই ব্যাপারটাই আমাদের এই দেশে হওয়া উচিত, যেটা হচ্ছে না বলেই এত দ্বন্দ্ব, এত কিছু। এবং আমার মনে হয় যে আমাদের কেউই শত্রু নয়, শত্রু আবার আমরা নিজেরাও, আবার কেউই কারো শত্রু নয়। আপনি যদি শত্রুকে ইচ্ছা করে ডেকে আনেন বা শত্রুতা আমি বাড়ান, তাহলেই হয়তো শত্রু। আর যদি মনে করেন যে না আমি ভালোভাবে থাকবো, হ্যাঁ আমিও একে সাপোর্ট করব, বা এই জিনিসটা সত্যি ভুল হচ্ছে, এটা এইভাবে দেখা উচিত নয়, তো তাহলেই আপনারা আমাদের বন্ধু, এবং যদি না করেন তাহলেই আপনারা শত্রু। তো সঠিক বিচারটা আপনাদেরই করতে হবে। তবে শ্রেয়া, একটা কথা বলি, আমাদের শত্রু কিন্তু কারা জানো? আমাদের শত্রু হচ্ছে অশিক্ষিত মানুষেরা। ঠিক কথাই। ঠিক আছে, মানে ওই জন্য বলে না যে অশিক্ষিত মানুষদের সঙ্গে বন্ধুত্ব কখনো নয়, শিক্ষিত মানুষদের সঙ্গে তুমি শত্রুতা করো। তারা তো শিক্ষিত, তারা জানবে, বুঝবে ব্যাপারটা, এবং মুখের উপর তর্ক করবে তারা, কিন্তু চুপি এইভাবে চুপি মানুষ ভাবে, একদমই একদম। এইটা হচ্ছে অশিক্ষিতদের কাজ। আর এই জন্যই বলে যে ধর্মের শিক্ষা নাও, কিন্তু আগে পড়াশোনা লেখাপড়া করে। দেখুন, আগেকার দিনে লেখাপড়া সিস্টেম ছিল না, সেটা আলাদা কথা, এখন আছে। মানে আগে শিক্ষিত হতে হবে, চিন্তা ভাবনাকে শিক্ষিত করতে হবে, তারপরে আপনাকে ধর্ম শিক্ষা নিতে হবে। তবে তো আপনি শিক্ষার আলো দিয়ে সেই ধর্মটাকে বুঝতে পারবেন। ধর্মে কি লেখা আছে সেটা কিন্তু খুব সুদূর প্রসারী, মানে সেটা যদি পড়াশোনা লেখাপড়া যে জানবে না, সে কিন্তু বুঝতে পারবে না। ওই ওপর দিয়ে ধর্মের বই পড়লে কিচ্ছু বোঝা যাবে না। তাই আগে শিক্ষিত হন, তারপরে কিন্তু ধর্মের বই পড়ুন। এবং দেখবেন অনেকেই বলে, এই কথাটা আমি খুব শুনি, মানে আমি আমার চারপাশে অনেক মানুষকে দেখি যারা ধর্মচর্চা অনেক করে, সত্যি এটা একদম অন দ্য স্পট বললাম। আমি আমার যে প্রফেশনে আছি সেখানেও দেখি, এবং আমি মানে আশেপাশে আমার ফ্যামিলির দিক থেকে বলুন, অনিন্দর ফ্যামিলির দিক থেকে বলুন, আমি বহু জায়গায় দেখেছি। মানে আমি বেশিরভাগ দেখেই থাকি, সবাই খুব বলে যে ওই তো একদিন ভগবান ডাকবে, ঠিক চলে যেতে হবে। এই রকম নয়, ব্যাপারটা ঠিক সেরকম নয়। অবশ্যই মৃত্যু আপনার লেখা
আছে, কিংবা আপনি কবে জন্মাবেন, আপনার কবে অ্যাক্সিডেন্ট হবে, কবে বিপদ আসবে, সব লেখা আছে, সব মানছি। কিন্তু এইটা কখনোই ভেবে বসে থাকা উচিত নয় এই যে এই তো আসবে আর চলে যেতেই হবে। কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হলো, হ্যাঁ ওই দুর্যোগ নিয়ে ভাবার কোনো দরকার নেই, হ্যাঁ ও চলে যেতেই হবে, আমাকে ডাকবে, আমার তখন চলে যেতে হবে। অবশ্যই, কিন্তু জীবনটা তো আপনাকে দিয়েছে, সেটা তো বাঁচতে হবে। আমি প্রচুর মানুষকে দেখেছি বলে আজকে আমি ভিডিওতে বললাম। আর সত্যি বলতে গেলে আমি ভিডিওর মারফত বলি, আমার মনে হয় যে আমার ভিডিওটা অনেকের কাছেই ছড়াবে, এবং আপনারা শেয়ারও করুন। কারণ কি, এই কথাগুলো সবার মনেই মানে ঢোকা উচিত, যে সবসময় ওই ভেবেই আমি বসে থাকবো সারাদিন যে ও আমাকে ডেকেছে, আমাকে চলে যেতেই হবে। এই ব্যাপারটা কিন্তু একেবারে নয়। আপনাকে ডাকবে, আপনাকে যেতে হবে, কিন্তু সেইটাকে ভেবে আপনি সব আশেপাশের ধ্যান জ্ঞান ছেড়ে দিলেন, আপনার সব কিছু হাই হুতাশ করে বসে থাকলেন। নট দ্যাট, সেটা করা একেবারেই ভুল। এবং সেইটা নিয়ে আপনি যত ভাববেন, আপনি জানবেন আপনি তত তলায় পড়ে গেছেন। মানে ওই ধর্মচর্চা করছি, এটা কোনো ধর্মচর্চা নয়। যদি ভগবান বলতো বা ঈশ্বর বা আল্লাহ যেই বলুন, তিনি যদি বলতেন যে ব্যাস মরে যাও জান্নাতে যাবে, মানুষকে মেরে তুমি মরে যাও তাহলে জান্নাতে যাবে, তাহলে এই এত সুন্দর জীবনটা উনি দিতেন না। এই জীবনটা দিয়েছে কিন্তু সেটাকে কাজে লাগাবার জন্যে, এখানে এসে কিছু করার জন্যে। তারপর মৃত্যু তো আছে, মৃত্যুকে অবশ্যই ভয় করুন, কারণ মৃত্যুকে ভয় করলে আপনি যে স্টেপগুলো ফেলবেন সেই স্টেপগুলো কিন্তু ভালো হবে। এই যে জঙ্গিরা মারছে, এরা কিন্তু মৃত্যুকে ভয় করে না, আর ভয় করে না বলেই কিন্তু মানুষ খুন করছে। হ্যাঁ, তারা জানে আমি জান্নাতে যাব, মানে আমি মরে যাব, মানে এগুলো একদমই ফালতু কথা। এই যেসব মানে ওদের মৌলবাদীরা যারা আছে, মানে আমি নাম করেই বলতে হচ্ছে, কি বলবো, তারা কিন্তু ভুল শিক্ষা দিচ্ছে। তো এই জন্য আগে শিক্ষিত হতে হবে, তারপরে কিন্তু ওই শুধু মাদ্রাসায় পড়লে হবে না। এটা দেখুন ওদের ধর্ম থেকেই করছে, তাই ওদের নিয়েই বলতে হচ্ছে। সব ধর্মেই খারাপ আছে, কিন্তু আমি কোনো ধর্মে দেখিনি যে শিক্ষা আর নেওয়ার আগেই মানে ধর্মশিক্ষা চলে গেছে। আমি সব ধর্মেই দেখেছি তারা কিন্তু লেখাপড়া করছে, কিন্তু এখনও কেন জানি না ইসলাম ধর্মে শিক্ষিত হওয়া থেকে পিছিয়ে তারা মাদ্রাসায় চলে যাচ্ছে। কিন্তু বহু ইসলামীরা আছে, যেমন তারা অনেকে ইঞ্জিনিয়ারিং কাজ করছে, ইউএইতে ইঞ্জিনিয়ার, তারা বিভিন্ন দুবাইতে কাজ করছে, এবং বিভিন্ন জানো জায়গায়। অনিন্দা, আমি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম, আমি আপনাদেরকেও বলছি, একদম ছোট বাচ্চা, মানে ধরে নিন ক্লাস 1-2তে পড়ার মতন বয়স, 1-এ মিনিমাম, তাকে একটা ভিডিও শেয়ার ভাইরাল হয়েছে খুব, তাকে হট করে দেখতে পাচ্ছি, অনেকে জিজ্ঞেস করছে তুম ক্যা হুয়া তুমারা, ক্যা হোগে তুম, বড়া হোকে ক্যা হোগে আপ। তখন বলার পর সে বলছে যে হাম ক্যা হোঙ্গে, ऐसे বন্দুক পকড়েঙ্গে और মর যায়েঙ্গে, জান্নাত মে যায়েঙ্গে, মানে এই কথা বলছে আর কি। তো মানে ভাবুন তাকেও কতটা ম্যানিপুলেটেড, তারা কতটা ম্যানিপুলেশন করেছে তাদেরকে, যে তারা বলছে হাম লোগ মর যায়েঙ্গে ফির জান্নাত মে যায়েঙ্গে, মানে কতটা খারাপ জিনিস। দেখুন, শিক্ষা দেওয়া হচ্ছে না, এরকম অশিক্ষা দেওয়া হচ্ছে। হ্যাঁ দেখুন, আপনাকে কোনো ধর্ম থেকে এসে যদি বলে তুমি স্বর্গে যাবে, তুমি নরকে যাবে, আগে আপনাদের প্রশ্ন হবে এই কথাটা তো আপনিই বলছেন, কোথায় ঈশ্বর বলছেন, আপনি ঈশ্বরের মুখ দিয়ে বলান। হ্যাঁ, এইটা আপনাদের বলতে হবে। কোনো ঈশ্বর কিন্তু বলেনি যে তুমি এটা করলে স্বর্গে যাবে, ওটা করলে নরকে যাবে। আপনার মানবিকতা কি বলে? আপনাকে শিক্ষিত হতে হবে, মানবিক হতে হবে, একটা মানুষকে সাহায্য করতে হবে, তারপর ভগবানকে মানা না মানা পরের কথা, জান্নাত জাহান্নাম সব পরে। তুমি এই পৃথিবীতেই খুন করে দিচ্ছ, তাহলে তুমি ভালো কাজ করছো কোথায়? এই দেখুন ইসলামদের বলে যে নামাজ পড়ো, সারাদিনে 5 বার নামাজ পড়ো, ভগবানের স্মরণে থাকো। এই যে তা খুনটা যখন করছে তখন নামাজ পড়ার কথা মনে থাকছে না, সেই সময়টা তো নামাজের বেরিয়ে গেল। আগে পিছে নিশ্চয়ই তার এই যে হামলাটা হলো, তার আগে পিছে তো নামাজের সময় ছিল, তা কোথায়? সেই ধ্যান জ্ঞান নেই, তাহলে তারা মুসলিম হলো? তারা মুসলিম নয়। তো তারা তাদের নিজেদের ধর্মটাকেও জানে না এবং মানুষ খুন করছে। তো আমাদের শত্রু হচ্ছে এই অশিক্ষিত জঙ্গিরা, আমাদের শত্রু, অবশ্যই আমাদের শত্রু। তো এদের থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং দূরে থাকতে হবে বিশেষ করে। এবং এদেরকে যদি মানে সমস্ত দেশের সরকাররা মুছে ফেলতে পারে, কোনো নিরীহ মানুষের প্রাণ নেওয়া ছাড়া, তাহলে কিন্তু আমরা সাপোর্টে আছি একদম। মানে প্রতিটা দেশেই নিরীহ মানুষ আছে, তাদের প্রাণ যাচ্ছে, কিন্তু কি করা যাবে, কিন্তু এদেরকে মুছে ফেলাটা খুবই জরুরি। তো এটা কিন্তু আমরাও সাপোর্ট করি, কিন্তু এই যে কোনো ভুয়ো জিনিস নয়, মানে এই ওখানে বোম ফেলে দিলাম, ওই পুরো দেশ উড়িয়ে দিলাম, ওই এই করলাম, এতে কিন্তু প্রচুর মানুষের ক্ষতিও হচ্ছে। এবং এই এত ভুল রটনা থেকে এই যে ফেসবুকে ও কমেন্ট করছে, ওকে আকে গালাগাল দিচ্ছে, এই করে তো আমরা কিছু করতে পারবো না। যা করবে সরকার করবে, এবং সরকারের কিন্তু লাভ ক্ষতি দেখলে চলবে না। এখন শুনলাম সব মানে দলরাই কিন্তু একত্রিত হয়ে সরকারকে সাপোর্ট করছে, তো এটাই কিন্তু করা উচিত এখন। মানে মোট কথা সারা পৃথিবী থেকে এই জঙ্গি গোষ্ঠী যারা, মানে অশিক্ষিত জঙ্গি গোষ্ঠী, এদেরকে তাড়ানো হোক, সে যে ধর্মেরই হোক। মূলত এটা ইসলাম ধর্ম, আমি নাম করেই বলছি, অন্য ধর্মে আমি সাধারণত দেখিনি, কিন্তু অন্য ধর্মে আবার অন্য কিছু হয়।
সেখানে হয়তো মানুষ খুন করে না, রেপ করে। হ্যাঁ, এবং অনেক সেখানে কিছু। আরো খারাপ হয়, হয়তো এমন হলো খুন করে ডাকাতি করে নিয়ে গেল, হ্যাঁ তো অনেক কিছুই হচ্ছে। কিন্তু স্পেসিফিক্যালি জঙ্গি যেহেতু হ্যাঁ, মানে এখন এরকম যেহেতু খারাপ- জঙ্গিরা ডাইরেক্ট গুলি করছে অস্ত্র একদম, হাতে একদম। নিয়ে, তো সেহেতু এটা একদম বড় চোখে আমরা দেখছি, অবশ্যই এটা খারাপ। কিন্তু অন্য যেরকম আর 5টা রেপ করাটাও খারাপ, তেমনি খুন করাটাও একই, সব জিনিসই একই। তো এদেরকেই মানে আর কি সরকার যেন দায়িত্ব নিয়ে আর কি শাস্তি দেয় এবং মুছে ফেলে পৃথিবী থেকে। যাই হোক, কথা বলতে বলতে অনেক সন্ধে হয়ে গেল। আপনারা হয়তো মানে একটু হেজি দেখছেন ভিডিওটা, তো শ্রেয়া কিছু বলবে? হ্যাঁ, আমি এটাই বলবো যে এই নিয়েই 2-4 কথা বললাম। তো আমাদের এক থাকতে হবে, কোনো ভুলভাল জিনিসে কান দিলে চলবে না। এবং অনেকটা সন্ধে হয়ে গেল, আমরা এবার একটু নিচে নামবো। দেখি বিকেলে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আমার মা। তো যাই হোক, মা ভিডিওটা পরে দেখবে, বলবে হ্যাঁ হ্যাঁ আমি খেটে খেটে মরি আর তোরা এরকম বল। ব্যাপারটা সেরকম না, আমার মা খুব ভালো রান্না করে। যদি কখনো মানে হয় আপনাদেরকে রান্নার ভিডিও, খুব ভালো স্পেশাল রান্না করলে দেখাবো, অবশ্যই চেষ্টা করব। তো যাই হোক, অনিন্দ কিছু বলবে আর? হ্যাঁ, সেটাই বলবো যে না, আমাদের মা কিন্তু সত্যিই খুব ভালো রান্না করে, আর আমিও খুব ভালো খাই। তো এসে এই আর কি, আর আমরা যেহেতু লাইফস্টাইল ব্লগ করি না, তো সেই সমস্ত আর হ্যাঁ। দেখাই না। হ্যাঁ, তো নিশ্চয়ই কোনো সময় যদি স্পেশাল কিছু হয় বা একটু মানে অনেকজনে মিলে পিকনিক টাইপের হয়, নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। আর আমরাও বলি, মা তো ঘুরতে যেতে চায় না আসলে, মানে আমাদের বাবা ঘুরতে যেতে চায় না, তো সেই বাবাকে ছাড়া মাও যেতে চায় না, কি তাই তো? একদম, বাবা নিজের ব্যবসা ছাড়া যেতেই চায় না, তো সেই জন্য আমার বাবার আপনারা ব্যবসা আছে। একটু বলুন যে মাকে নিয়ে যেতে। আপনাদের কমেন্ট দেখলে তবেই কিন্তু আমরা মাকে নিয়ে বেড়াতে যেতে পারবো। আর সত্যি কথা বলতে আমার মা কিন্তু সব কমেন্ট পড়ে, আমার মা কমেন্টে পড়ে, আমার মা আমাদের ভিডিও অনেকবার করে দেখেও। তো আপনারা যদি কমেন্টে লেখেন যে হ্যাঁ কাকিমা বা হ্যাঁ দিদি ঘুরতে যান, তাহলে হয়তো আমার মা যেতেও পারে। হ্যাঁ, এটা আপনাদের উপর দায়িত্ব রইল, মাকে নিয়ে যাব, এটা আমরা কবে থেকে ভাবছি, তো আপনারা বললে নিশ্চয়ই হয়তো নিয়ে যেতে পারবো।